আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট, আমরা ফ্লুইড মোজাইক মডেলের অর্ধেক ক্লাস নিয়েছিলাম। বাকি ক্লাসটুকু আজকে আমরা কমপ্লিট করতেছি। ইনশাল্লাহ তোমাদের উপকার হবে। আচ্ছা, তাহলে ফসফোলিপিড এবং প্রোটিন। ফসফোলিপিডের দুটি স্তর থাকে, প্রতিটি স্তরের দুটি অংশ থাকে। একটা হলো পানিগ্রাহী মস্তক, একটা হচ্ছে পানিবিদ্বেষী লেজ। লেজগুলো মুখোমুখি অবস্থান করে। ফসফোলিপিডের অণুগুলো ফাঁকে ফাঁকে সাজানো থাকে কোলেস্টেরল। প্রোটিন অণুগুলো তিনভাবে বিন্যস্ত থাকে। এটা বহি বা অন্তঃতল সংলগ্ন, এটা হলো পেরিফেরাল প্রোটিন। আংশিক বা সম্পূর্ণ প্রবিষ্ট ইন্টিগ্রাল, এবং দুই স্তর জুড়ে অবস্থান করে, এটাকে বলে ট্রান্সমেমব্রেন প্রোটিন। এবার আসেন আমরা একটু আলোচনা করি। এই ফসফোলিপিডের অণুগুলো স্থির নয়, মনে রাখবেন। ফসফোলিপিডের যে অণুগুলো আছে দুইটা স্তরে সাজানো থাকে, ফসফোলিপিডের এই অণুগুলো স্থির না। অর্থাৎ ফসফোলিপিডের অণুগুলো সবসময় ছুটাছুটি করে, এদিক ওদিক চলাচল করে। তাহলে ফসফোলিপিডের অণুগুলো যদি এদিক ওদিক চলাচল করে, তখন এরা একে অপরের সাথে ধাক্কা খায়। মনে রাখবেন, এই একটা স্তর, এই একটা স্তর, প্রত্যেকটি স্তরের ফসফোলিপিডের যে অণুগুলো আছে এগুলো স্থির নয়, এগুলো চলমান থাকে। যেমন পানির অণুগুলো স্থির নয়, কারণ পানির অণুগুলোতে আন্তঃআণবিক শক্তি কম থাকে, তাই এরা চলাচল করে। এরকম সেম ফসফোলিপিডের অণুগুলো স্থির নয়। একদম একেবারে এক্স্যাক্টলি এভাবে বলবেন যে ফসফোলিপিডের অণুগুলো স্থির নয়, এরা একে অপরের সাথে ধাক্কা খায়। যেহেতু স্থির নয়, এরা একে অপরের সাথে ধাক্কা খায় এবং লাফিয়ে উঠে একই স্তরের মধ্যে স্থান পরিবর্তন করে। মনে রাখবেন, এখান থেকে এখানে আসবে, এই একই স্তরের মধ্যে স্থান পরিবর্তন করবে। বারবার বলতেছি কথাটা, ফসফোলিপিডের অণুগুলো একই স্তরের মধ্যে চলাচল করবে, একে অপরের সাথে ধাক্কা খেয়ে একই স্তরের মধ্যে স্থান পরিবর্তন করবে। আমি বলতে চাচ্ছি যে এটা এখান থেকে এখানে যেতে পারে, এখান থেকে এখানে যেতে পারে, এখানে এখানে যেতে পারে, কিন্তু এখান থেকে এখানে আসবে না, বা এখান থেকে এখানে যাবে না। তাহলে কথাটা কি দাঁড়ালো? ফসফোলিপিডের অণুগুলো স্থির নয়, এরা চলমান, এরা একে অপরের সাথে ধাক্কা খায়, লাফিয়ে উঠে এবং একই স্তরের মধ্যে চলাচল করে, স্থান পরিবর্তন করে, একই স্তরের মধ্যে স্থান পরিবর্তন করে। তখন একে তরল মনে হয়, মনে রাখবা। তখন একে লিকুইড মনে হয়, লিকুইড, তরল মনে হয়। ফ্লুইড যেটা, তরল মনে হয়। আর এর উপরে যে প্রোটিন অণুগুলো আছে, এই প্রোটিন অণুগুলোর বিন্যাস দেখতে অনেকটা মোজাইক করা মেঝের মতো, মানে মোজাইকের মতো। ফসফোলিপিডের অণুগুলোর মধ্যে যে প্রোটিন অণু আছে, যে আপনার এই সারফেসে আন্তঃঝিল্লি, ইন্টিগ্রাল, এগুলো যে আছে, এগুলো মানে আপনার মোজাইকের মতো মনে হয়, তরলের উপরে মোজাইকের মতো মনে হয়। এই কারণে দুটি কথাকে একত্রে বোঝানোর জন্য এই মডেলের নামকরণ করেছে ফ্লুইড মোজাইক মডেল। তাহলে কি দাঁড়ালো? ফসফোলিপিডের অণুগুলো স্থির নয়, এরা চলমান, এরা একে অপরের সাথে ধাক্কা খেয়ে লাফিয়ে উঠে, একে অপরের সাথে ধাক্কা খেয়ে লাফিয়ে উঠে এবং একই স্তরের মধ্যে স্থান পরিবর্তন করে। অর্থাৎ এখান থেকে এখানে যাবে না, এখান থেকে এখানে যাবে না। তখন একে দেখতে তরলের মতো মনে হয়, এবং এর মধ্যে যে প্রোটিন অণুগুলো বিন্যস্ত থাকে, এটা অনেকটা মোজাইক করা মেঝের মতো। তাই দুটি কথাকে একত্রে বোঝানোর জন্য এই মডেলের নামকরণ করা হয় ফ্লুইড মোজাইক মডেল। বা এই প্রোটিন অণুগুলোকে দেখতে সাগরে ভাসমান আইসবার্গের মতো, এই প্রোটিন অণুগুলোকে দেখতে সাগরে ভাসমান আইসবার্গের মতো। তাই এই মডেলের আরেকটা নাম হলো আইসবার্গ মডেল। কথাটা বুঝেন, ফসফোলিপিডের অণুগুলো স্থির নয়, এরা চলাচল করে এবং একে অপরের সাথে ধাক্কা খেয়ে একই স্তরের মধ্যে স্থান পরিবর্তন করে, তখন একে তরল মনে হয়। এবং প্রোটিন অণুগুলোর বিন্যাস দেখতে অনেকটা মোজাইকের মতো, তাই একে দুটি কথাকে একত্রে বোঝানোর জন্য এই মডেলের নাম হলো ফ্লুইড মোজাইক মডেল। বা প্রোটিন অণুগুলোর বিন্যাস দেখতে সাগরে ভাসমান আইসবার্গের মতো, তাই এই মডেলের নাম আইসবার্গ মডেল। ওকে, ফাইন। এবার আরেকটুখানি আছে, কিছু প্রোটিন অণুর সাথে
এরকম কার্বোহাইড্রেট শিকলযুক্ত থাকে, সেটা লিপিডের সাথে হতে পারে। কার্বোহাইড্রেট শর্করার ক্ষুদ্র ক্ষুদ্র, যেমন গ্লুকোজ একটা ক্ষুদ্র কার্বোহাইড্রেট, সুক্রোজ, গ্লুকোজ এগুলো ক্ষুদ্র কার্বোহাইড্রেট। স্টার্চ, সেলুলোজ এগুলো বড় কার্বোহাইড্রেট, এগুলা অনেক বড় যৌগ, পলিমার এগুলা, হ্যাঁ, মানে আপনার গ্লুকোজের পলিমার। তো গ্লুকোজ, সুক্রোজ এগুলো হলো ছোট ছোট কার্বোহাইড্রেট, ক্ষুদ্র কার্বোহাইড্রেট। তাহলে একটু খেয়াল করবেন, কিছু প্রোটিন মানে অনেক প্রোটিনের সাথে, অনেকগুলো প্রোটিনের সাথে, ধরেন এখানেও থাকতে পারে, এখানেও আছে বা এখানে আছে, এবং অনেক লিপিড অণুর সাথে ক্ষুদ্র ক্ষুদ্র কার্বোহাইড্রেট শিকলযুক্ত থাকে। কথাটা যদি আমি এখানে লিখি, একটু খেয়াল করবেন, ধরেন এগুলো হলো ফসফোলিপিড, ফসফোলিপিড এটা হলো প্রোটিন। এখন এটার সাথে একটা কার্বোহাইড্রেট শিকলযুক্ত, এই প্রোটিনের সাথে একটা কার্বোহাইড্রেট শিকলযুক্ত। এখন মনে রাখবেন, প্রোটিনের সাথে যদি কার্বোহাইড্রেট শিকলযুক্ত থাকে, যখন প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট শিকলযুক্ত থাকবে, প্রোটিন প্লাস কার্বোহাইড্রেট যখন যুক্ত থাকবে, আমি কার্বো লিখলাম শুধু, তখন এটাকে বলে গ্লাইকোপ্রোটিন। প্লিজ খেয়াল করবেন, প্রোটিন অণুর সাথে কার্বোহাইড্রেট শিকল যুক্ত থাকলে তখন তাকে বলে গ্লাইকোপ্রোটিন। আবার অনেক লিপিড অণুর সাথে কার্বোহাইড্রেট শিকল যুক্ত থাকবে, লিপিডের সাথেও কার্বোহাইড্রেট শিকল যুক্ত থাকবে। এখন লিপিডের সাথে যদি কার্বোহাইড্রেট যুক্ত থাকে, কার্বোহাইড্রেট শিকল যুক্ত থাকে, তখন তাকে বলে গ্লাইকোলিপিড। মনে রাখবেন, এখানে তো আসলে চিত্রটা অনেক হিজিবিজি হয়ে গেছে, এই কারণে আমি আলাদা দেখাচ্ছি না। প্রোটিন অণুর সাথে এবং লিপিড অণুর সাথে ক্ষুদ্র ক্ষুদ্র কার্বোহাইড্রেট শিকল যুক্ত থাকে, তখন এদেরকে যথাক্রমে গ্লাইকোপ্রোটিন। যখন প্রোটিন অণুগুলোর সাথে কার্বোহাইড্রেট শিকল যুক্ত থাকবে, একে বলে গ্লাইকোপ্রোটিন। আর যখন লিপিডের সাথে যুক্ত থাকবে, তখন তাকে বলে গ্লাইকোলিপিড। খেয়াল করবেন কথাটা, মনে রাখবেন, এই দুটাকে একত্রে বলে গ্লাইকোক্যালিক্স। প্রোটিন অণুর সাথে যখন কার্বোহাইড্রেট যুক্ত থাকে, তখন তাকে বলে গ্লাইকোপ্রোটিন, আর লিপিডের সাথে কার্বোহাইড্রেট শিকল যুক্ত থাকে, একে বলে গ্লাইকোলিপিড। এই দুটাকে আবার একত্রে বলে গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স মনে রাখবেন, এই প্রোটিন অণুগুলো, এই যে খেয়াল করেন, এটা কিন্তু কোষের ভিতরের তল, আর এটা হচ্ছে কোষের বাইরের তল। এটা বাইরের সারফেস, এটা ভিতরের সারফেস। মনে রাখবেন, কার্বোহাইড্রেট শিকলগুলো কখনোই ভিতরের স্তরে থাকবে না। আমি কিন্তু এইদিকে কার্বোহাইড্রেট চেইন আঁকি নাই, দেখেন এদিকে কিন্তু নাই। কার্বোহাইড্রেট শিকল সবসময় বহিতল সংলগ্ন থাকে, বাইরের দিকে থাকবে। এই কারণে আপনাকে যদি কেউ একটা কোরজিল্লি দিয়ে বলে মাইক্রোস্কোপের নিচে রাখতে, আপনি দেখবেন যে বাইরের দিকে এরকম কার্বোহাইড্রেট চেইন আছে, ভিতরের দিকে নাই। বাইরের দিকে কার্বোহাইড্রেট চেইনগুলো আছে, ভিতরের তলে থাকবে না। কার্বোহাইড্রেট চেইনগুলো অনলি বাইরের দিকে, কোষের বাইরের তলে থাকবে। যেদিকে সাইটোপ্লাজম আছে এদিকে থাকবে না, বাইরের দিকে থাকবে। আমি বারবার বলছি, আমি একটা কথা বারবার বলছি, কিন্তু বাইরের দিকে থাকবে, ভিতরের দিকে থাকবে না। এই কারণে একটা কোরজিল্লি চেনার উপায় হলো বাইরের দিকে কার্বোহাইড্রেট শিকল আছে। এই কারণে এটাকে কোষের চিহ্নিত কারক হিসেবে ব্যবহার করা হয়। আপনি দেখবেন আপনার বইতে আছে, বই আসলে মুখস্থ করা কঠিন, আপনি দেখবেন অনেক চেষ্টা করছেন, চিহ্নিত কারক হিসেবে ব্যবহার করা হয়। গ্লাইকোক্যালিক্স কোষের চিহ্ন, এটা কিন্তু জ্ঞানমূলকও থাকতে পারে। গ্লাইকোক্যালিক্স কাকে বলে? ফ্লুইড মোজাইক মডেলে অনেক প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট শিকল যুক্ত থাকে, তখন একে বলে গ্লাইকোপ্রোটিন, এবং লিপিড অণুর সাথে কার্বোহাইড্রেট যুক্ত থাকে, একে বলে গ্লাইকোলিপিড, একত্রে বলে গ্লাইকোক্যালিক্স। এটি কোষের চিহ্নিত কারক। কেন চিহ্নিত কারক? কারণ বাইরের তলে থাকে এটা, এই কারণে একটা কোষঝিল্লি চিনতে এটা সাহায্য করে। এবার আরেকটা কথা মনে রাখবেন, 1972 সালে এটা আবিষ্কার হয়েছে। তাহলে সম্প্রতি প্রমাণিত হয় ফসফোলিপিডের অণুগুলো স্থির নয়। ফসফোলিপিডের অণুগুলো স্থির নয়, চলাচল করে, এরকম মুভমেন্ট করে। আমি যদি দেখাই এভাবে, এই যে আঙ্গুলগুলো দেখেন, এরকম মুভমেন্ট করে, তখন এরা একে অপরের সাথে ধাক্কা খায়। এই ফসফোলিপিডের অণুগুলো একে অপরের সাথে ধাক্কা খায়, তখন এটাকে তরলের মতো মনে হয়, এবং এর মধ্যে প্রোটিন অণুগুলো বিন্যস্ত থাকে। একে বলে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, অনুধাবনের কোশ্চেন, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। সম্প্রতি প্রমাণিত ফসফোলিপিডের অণুগুলো স্থির নয়,
এরা অনেকটা তরল পদার্থের মতো এবং এর মধ্যে প্রোটিন অণুগুলো বিন্যস্ত থাকে। এরা একে অপরের সাথে ধাক্কা খায় এবং এরা পাশে ব্যাপ্ত হয়, ছড়িয়ে পড়ে। মনে রাখবেন, ফসফোলিপিডের অণুগুলো স্থির নয়, এরা একে অপরের সাথে ধাক্কা খেয়ে পাশে ব্যাপ্ত হয় এবং ছড়িয়ে পড়ে। ব্যাপ্ত হওয়া মানে ছড়িয়ে পড়া। এই ফসফোলিপিডের অণুগুলোর এটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। মনে রাখবেন, অনুধাবনে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলতে কি বোঝো? আপনি খালি এই 3টা লাইন দিবেন। ফসফোলিপিডের সম্প্রতি প্রমাণিত প্লাজমা মেমব্রেনের ফসফোলিপিডের অণুগুলো স্থির নয়, এরা চলাচল করে, এরা একে অপরের সাথে ধাক্কা খেয়ে পাশে ব্যাপ্ত হয়। মানে পাশে ব্যাপ্ত হওয়া মানে ছড়িয়ে পড়া, ব্যাপন থেকে ব্যাপ্ত হয়। একে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলা হয়। আমি আবার বলছি, ফসফোলিপিডের অণুগুলো স্থির নয়, অনেকটা তরল, প্লাজমা মেমব্রেনের গঠন অনেকটা তরলের মতো। ফসফোলিপিডের অণুগুলো স্থির নয়, এরা একে অপরের সাথে ধাক্কা খেয়ে পাশে ব্যাপ্ত হয় এবং ছড়িয়ে পড়ে। একে বলে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ওকে, ফাইন। এখন আমি যদি এই চিত্রটা আবার আপনাকে দেখাই একটু, আরেকটা প্রশ্ন আছে জ্ঞানমূলকের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। এটা দেখেন প্রোটিন, মাঝখানে 2 স্তর লিপিড, এটা আবার প্রোটিন। তাহলে আমি যদি বাইলেয়ারে সাজাই, একটা প্রোটিন, এরপরে লিপিড, এরপরে প্রোটিন। খেয়াল করবেন কিন্তু বইতে কিন্তু এই সংজ্ঞা আপনি সারাদিন খুঁজবেন, পাবেন না, কিন্তু মুখস্থ করা সম্ভব না। দেখেন এখানে প্রোটিন, এই যে এটার সাথে মিলান, এটা প্রোটিন, এটা প্রোটিন, মাঝখানে বাইলেয়ার, 2টা স্তর হলো লিপিড, এরপর আবার প্রোটিন আছে। কিন্তু মনে রাখবেন, প্রোটিন, লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত এই পর্দাটাকে বলা একক পর্দা, আসবেই। একে ইউনিট মেমব্রেন বলে। প্রথম ক্লাস টেস্টে খুব ইম্পর্টেন্ট, ইউনিট মেমব্রেন। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ালো? ফসফোলিপিডের, মনে রাখবেন, কোষের বাইরে, এবার বলবেন, কোষের বাইরে প্রোটিন, লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত যে পর্দা থাকে তাকে বলে একক পর্দা বা ইউনিট মেমব্রেন। বিজ্ঞানী রবার্টসন সর্বপ্রথম এটি আবিষ্কার করেন। বিজ্ঞানী রবার্টসন, খেয়াল করবেন, কোষের বাইরে যে সকল পর্দা পিএলপি দ্বারা গঠিত, পিএলপি না লিখে আপনি প্রোটিন, লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত যে পর্দা থাকে, হাইপেন দিয়ে দিবেন, প্রোটিন, লিপিড, প্রোটিন দ্বারা গঠিত যে পর্দা থাকে তাকে বলে একক পর্দা বা ইউনিট মেমব্রেন। বিজ্ঞানী রবার্টসন সর্বপ্রথম এটির নামকরণ করেন একক পর্দা বা ইউনিট মেমব্রেন। একটু খেয়াল করেন, তাহলে এখানে কতগুলো সংজ্ঞা দাঁড়ালো। যেমন গ্লাইকোক্যালিক্স কাকে বলে? আপনার কিছু প্রোটিন অণু এবং লিপিড অণুর সাথে কার্বোহাইড্রেট শিকল যুক্ত থাকে, তখন এদেরকে বলে গ্লাইকোপ্রোটিন, এবং যথাক্রমে গ্লাইকোপ্রোটিন প্রোটিনের সাথে যুক্ত থাকলে গ্লাইকোপ্রোটিন, লিপিডের সাথে যুক্ত থাকলে গ্লাইকোলিপিড একত্রে বলে গ্লাইকোক্যালিক্স। এটি কোষের চিহ্নিতকারক। সম্প্রতি প্রমাণিত প্লাজমা মেমব্রেন অণুগুলো স্থির নয়, এরা চলাচল করে, এরা একে অপরের সাথে ধাক্কা খেয়ে পাশে ব্যাপ্ত হয় এবং ছড়িয়ে পড়ে। একে বলে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এরপরে আবার আসলো একক পর্দা কাকে বলে? কোষের বাইরে যে সকল পর্দা প্রোটিন, লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত তাকে বলে একক পর্দা। বিজ্ঞানী রবার্টসন, সালটা ইম্পর্ট্যান্ট না, 1959 মেবি, আমার কাছে বই নেই আসলে কোনো, দেখে নিতে পারেন আপনি। বিজ্ঞানী রবার্টসন পিএলপি দ্বারা গঠিত এই পর্দার নাম দেন একক পর্দা। আমাকে যদি আপনি টেক্সট করেন তাহলে আমি দোকানের ঠিকানা দিব আপনাকে বা নাম্বার দিব, আপনি ওনার সাথে কথা বলে আপনার নোটটা নিতে পারেন। এগুলোর সেমভাবে লেখা আছে নোটে, সেম চিত্রসহ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমি চাইবো আপনারা এগুলো আসলে আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে একটু শেয়ার করেন, সাবস্ক্রাইব করার জন্য বলবেন, এতে আপনার লস না হোক, আপনার তো লস হবে না, আরেকজন উপকৃত হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আর যদি সেকেন্ড ইয়ারে কোনো স্টুডেন্ট থাকেন, আমি হয়তো এই সপ্তাহে জেনেটিক্সের উপর কিছু ক্লাস দেবো ইনশাল্লাহ, জেনেটিক্স। আর আমাদের কোষের গঠনের উপর নেক্সট ক্লাস হবে কোষ প্রাচীরের উপর, সেল ওয়ালের উপর কিছু ক্লাস দিব আমি, 2টা ক্লাস দিব, সেল ওয়াল। এরপরে কঠিন টপিকের দিকে যাবো আস্তে আস্তে ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।